ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম এমন একটি জায়গায় অবস্থিত যেখানে আজকে আপনি যদি রিয়াবের আজকে যদি বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয় ধরেন, এই সচিবালয় ঢাকা সাউথের অন্তর্ভুক্ত। আপনি যদি রাজুক চিন্তা করেন, রাজুক ঢাকা সাউথের অন্তর্ভুক্ত। আপনি প্রেস ক্লাব চিন্তা করেন, ঢাকা সাউথের অন্তর্ভুক্ত। এপিসিসিআই চিন্তা করেন, ঢাকা সাউথের অন্তর্ভুক্ত। হাইকোর্ট চিন্তা করেন, জজ কোর্ট চিন্তা করেন। এক কথা হচ্ছে রিয়েল এস্টেট জগতের সাথে যে সমস্ত প্রাণ কেন্দ্রগুলো আছে সেগুলো সবগুলো ঢাকা সাউথ। যার কারণে অবস্থানের কারণে, ভৌগোলিক কারণে ঢাকা সাউথ ডেভেলপার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আমাদের চিফ অ্যাডভাইজার ঢাকা সাউথ থেকে তিনি রিয়াবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছেন, এবং আমাদের বরকতুল্লাহ ভাই ঢাকা সাউথের অ্যাডভাইজার, তিনি এখানে ভাইস প্রেসিডেন্ট 2 হয়েছেন, এবং আমি নির্বাচিত সহ আমাদের 7 জন ডাইরেক্টর নির্বাচিত হয়েছেন। আমাদের বিশ্বাস বর্তমানে ঢাকা সাউথের 46 জন সদস্য এখানে রিয়াব মেম্বার আছেন। এছাড়া খুব অল্প দিনের ভিতরে আমরা টার্গেট নিয়েছি 100-এর উপরে মেম্বার হবেন ইনশাল্লাহ। ঢাকা সাউথের পক্ষ থেকে আমরা রাজুক বিধিমালা যেটা সংশোধন হলো, দেবের আমি একজন মেম্বার হিসেবে আন্তঃমন্ত্রণালয়ের বিভিন্ন সভায় আমি অংশগ্রহণ করি। রাজুক বিধিমালায় প্রায় 33টি আমরা মিটিং করেছি, কিন্তু আমরা সফল হইনি। কারণ আমি রাজুকের চেয়ারম্যান, তৎকালীন চেয়ারম্যানকে সিদ্দিকুর রহমান সাহেবকে বলেছিলাম 5 আগস্টের পরে আপনি যদি আমাদেরকে 2008-এর বিধিমালা পাস না করেন, এই বিধিমালা যদি সংশোধন না করেন, তাহলে আপনারা দেখবেন ওই যে গণভবন থেকে যেরকম ইট খুলে শেখ হাসিনা বিদেশে পালিয়েছে, ঠিক রাজুকের সমস্ত ইট আমরা ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরাম একটা একটা করে খুলে ফেলবো। আপনি রাজুকের চেয়ারম্যান হিসেবে শুধু টাকাই থাকবেন। আমি সেদিন মিটিংয়ে বলেছিলাম, আমি মিটিংয়ে বলার পরে তৎকালীন বিআইপির প্রেসিডেন্ট বলছিলেন যে আপনি এই কথাটা বললেন কেন, এটাকে এক্সপান্ড করতে হবে। তখন রাজুকের চেয়ারম্যান বলছিলেন এই বক্তব্য তো এক্সপান্ডের প্রয়োজন নেই, এটা তো সংসদ না। অতএব আজকে আমাদের রিয়াবের সদস্যদের যে পরের দাবি, এটাকে সংশোধন করতে হবে, বিধিমালাকে সংশোধন করতে হবে। আমি ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের পক্ষ থেকে আজকে আমি ব্যবসায়ী ভাইদের পক্ষ থেকে বলবো, আমাদের নবনির্বাচিত প্রেসিডেন্ট সহ সকলকে এই ব্যাপারে জোরালো পদক্ষেপ নিতে হবে। নির্মাণ সামগ্রী বিভিন্ন অজুহাতে, যুক্তিক অযৌক্তিক কারণে নির্মাণ সামগ্রী লাফায় লাফায় বৃদ্ধি হচ্ছে। আমরা বলেছি নির্মাণ সামগ্রী যদি বৃদ্ধি হতে হয়, তাহলে রিয়েল এস্টেট জগতের জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস হবে, যে সার্ভিসের মাধ্যমে নির্মাণ সামগ্রী যদি যত % বৃদ্ধি হবে, প্লট বিক্রির ক্ষেত্রে তত % বৃদ্ধি হবে। অতএব প্লট বিক্রির কোনো বৃদ্ধির কোনো নাম নিশানা নাই। আমি কত টাকা প্লট বিক্রি করবো তার কোনো দিক নির্দেশনা নাই, অথচ নির্মাণ সামগ্রী, রডের দাম, সিমেন্টের দাম, ইটের দাম ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। এই জন্য আমি নবনির্বাচিত বোর্ডকে বলবো, আপনার নির্মাণ সামগ্রী বৃদ্ধির সাথে সাথে প্লটের মূল্য বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই কার্যকরী উদ্যোগ নিতে হবে, এবং রিয়াবের প্রেসিডেন্ট সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তঃমন্ত্রণালয় সভা ডেকে যে নির্মাণ সামগ্রী 10% বাড়বে, অতএব প্লটের মূল্য 10% বাড়বে। নির্মাণ সামগ্রী 20% বাড়বে, প্লটের মূল্য বৃদ্ধি হবে। অতএব নির্মাণ সামগ্রী বৃদ্ধি হচ্ছে, অথচ প্লট মূল্য বৃদ্ধির ক্ষেত্রে কোনো দিক নির্দেশনা নাই। এ ধরনের বিশৃঙ্খলা এই সেক্টরে চলতে পারে না। আমি 5 আগস্টের পরে 23 ডিসেম্বর বিডিআর চেয়ারম্যান একটি মিটিং দিয়েছেন প্ল্যানিং মিনিস্ট্রিতে। আমাদের রিয়াব ফেয়ার ছিল, তৎকালীন প্রেসিডেন্ট আমাকে বলল যে আপনি পরিকল্পনা মন্ত্রণালয়ে ঢুকেন, সেখানে বিডিআর একটা সভা রেখেছে। আমি বিডিআর চেয়ারম্যানকে বলেছিলাম আপনারা বাংলাদেশের বিনিয়োগকে বাংলাদেশে রাখতে চান, অতএব শুধু একটি সার্ভিস করেন, সেটি হচ্ছে সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট তৈরি করেন। একটি গাড়ি যখন আমরা কিনি, রেজিস্ট্রেশন মূল্য তখন 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা হয়। আবার যখন এটা সেকেন্ডারিতে বিক্রি হয় তখন মাত্র 10,000 টাকা মূল্যে রেজিস্ট্রি হয়। অর্থাৎ একটি প্লট যদি 20 লাখ টাকা দিয়ে রেজিস্ট্রি হয়, 15 লাখ টাকা রেজিস্ট্রি হয়, আবার সেকেন্ড বার সেই সেম টাকা দিয়ে রেজিস্ট্রি হয়, সেটি ন্যায্য হতে পারে না, ন্যায্যতার ভিত্তিতে হতে পারে না। অতএব যদি আমাদেরকে এই দেশে বিনিয়োগকে যদি এই দেশে রাখতে হয়, তাহলে সেকেন্ডারি মার্কেটের গুরুত্ব দিতে হবে। এই জন্য আমি নবনির্বাচিত বোর্ডকে বলবো, আমাদের এই দেশের অর্থকে এই দেশে রাখতে হলে তাহলে সেকেন্ডারি মার্কেটে, রিয়েল এস্টেট জগতে সেকেন্ডারি মার্কেট তৈরি হতে হবে। এটি যথেষ্ট সুন্দর বিনিয়োগ হবে এবং মানানসই বিনিয়োগ হবে, যৌক্তিক বিনিয়োগ হবে। এবং সেকেন্ডারি মার্কেট যদি আমরা নামে মাত্র রেজিস্ট্রেশন কস্ট রাখি, তাহলে আমাদের এই বিনিয়োগটা টিকে থাকবে। যারা রিয়েল এস্টেট ব্যবসা করি, আমরা 5% টিডিএস দিতে হচ্ছে। এটি এনবিআর কর্তৃক একটি অযৌক্তিক। আমাদের পরশু আমাদের একটি সেমিনার হয়েছিল বাংলাদেশ ইকোনমিক্স রিসার্চ ব্যুরোর পক্ষ থেকে। আমি সেমিনারের ওদিন বলেছিলাম যে টিডিএস এর বোঝা বহন আমাদের করার মতো রিয়েল এস্টেট জগতের সেই ব্যবসা নয়। অর্থাৎ টিডিএস এর বোঝা বহন বন্ধ করতে হবে, ট্যাক্স বন্ধ করতে হবে।
আমাদেরকে ব্যাট বন্ধ করতে হবে। অতএব আমি রিকোয়েস্ট করব নবনির্বাচিত বোর্ডকে এনবিআর কর্তৃক যে সমস্যাগুলো আমরা আছি, বিশেষ করে টিডিএস এবং আমাদের প্রতিটি ফাইলে এই জিনিসগুলোকে আমাদেরকে আশু যৌক্তিক সমাধান করতে হবে। নবনির্বাচিত বোর্ডের কাছে নবনির্বাচিত বোর্ড প্রত্যেকটি ডাইরেক্টর সদস্যদের দ্বারা নির্বাচিত হয়েছেন এবং প্রেসিডেন্টও সদস্য দ্বারা নির্বাচিত হয়েছেন। এটি একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হয়েছে। প্রত্যেকটি ভাইস প্রেসিডেন্ট সদস্য দ্বারা নির্বাচিত হয়েছেন। আমি এই নবনির্বাচিত বোর্ডের কাছে ঢাকা সাউথ ডেভেলপার্স ফোরামের সদস্যদের পক্ষ থেকে বিনীত অনুরোধ করব, আসুন আপনারা সদস্যদের পালস বুঝে আপনারা কাজ করেন, উদ্যোগ গ্রহণ করেন, তাহলে আমরা সদস্যরা বাঁচবো, এই সেক্টর বাঁচবে, আবাসন সেক্টর বাঁচবে, আর আবাসন সেক্টর বাঁচলে রিয়াব বাঁচবে। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।